এদিকে একের পর এক সুখবর পাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সাজিওগড়ের সফরে কপাল খুলে গেল শেখ হাসিনার। ডিসেম্বরের আগেই নির্বাচনের ঘোষণা। 27 সালে নির্বাচন দিতে হবে। যে এইবার সাজিওগড় দাবি করে গেছেন উত্থাপন অন্তর্বর্তীমূলক রাজনীতি, এরপরই শেখ হাসিনা বাংলাদেশে আসলে কিন্তু দাবি আসবে নির্বাচন নিশ্চিত থাকতে পারেন। আরেকটি নির্বাচন সেটা 2027 সালে দিতে হবে। ওনাকে সিলেক্ট করবেন একাধিক পশ্চিমা কূটনীতিক, সেখানে সাজিওগড় থাকবেন। টার্নিং পয়েন্টে চলে গেছে বাংলাদেশ। স্ট্যান্ড চেঞ্জ করেছে আমেরিকা এবং আরো অনেকে। সবকিছু মিলে মনে হচ্ছে একটা কিছু হতে চলেছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কি তাহলে সরকার বিচলিত? সরকারকে আশঙ্কা করছে ওই অডিও বার্তায় এমন কোনো ঘোষণা থাকতে পারে যেটি সরকার উদ্বেগ আরো বাড়িয়ে দিতে পারে। সত্যি কি শেখ হাসিনার প্রথম প্রকাশ্যে আসা ঘটতে যাচ্ছে 5ই আগস্ট, আর তিনি পুরো রোড ম্যাপটা দেশে ফেরার সেদিনই ঘোষণা করতে যাচ্ছেন? আন্তর্জাতিক মহল সেই গ্রিন সিগন্যাল বলুন বা তাদের যে শুভ বার্তা বলুন, সেটা কিন্তু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। অবশেষে বাংলাদেশের রাজনৈতিক আকাশে বিগত 2 বছর ধরে চলা গুঞ্জন, অনিশ্চয়তা এবং দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবার প্রথমবার ভারতের মাটিতে প্রকাশ্যে অর্থাৎ ভিডিওতে আসবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাতে আছে। কাদো রাজাকার, আলবদর, আলসামস, লালবদর, বিহারি, পাকিস্তানি রাজাকারের বাচ্চারা কাদো, আর্তনাদ করো, চিৎকার করো। দীর্ঘ সময় ধরে পর্দার অন্তরালে থাকা, প্রকাশ্যে গণমাধ্যমের সামনে না আসা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবার প্রথমবার ভারতের মাটিতে প্রকাশ্যে অর্থাৎ ভিডিওতে আসবেন। ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে, CNN এবং নিউজ 18 বাংলা এই সংবাদ শুনিয়েছে। ব্রেকিং নিউজ ছিল এটা। আগামী 5 আগস্ট 2026 তারিখে অর্থাৎ আর মাত্র 2 দিন পর নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে একটা ঐতিহাসিক ভার্চুয়াল এবং সরাসরি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সন্ধ্যায় এই সংবাদ প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। একদিকে যেমন নেত্রীকে 2 বছর পর দেখতে পাবে, প্রকাশ্যে দেখার অপেক্ষায় যেই সকল তৃণমূলের নেতাকর্মীরা বুক বেঁধেছিল তাদের অপেক্ষার অবসান হচ্ছে। অন্যদিকে রাজাকার, জামাত, বিএনপি, দেশদ্রোহী পাকিস্তানি শিবিরে অশান্তি শুরু হয়েছে। চরম অস্বস্তিতে ভুগতেছে এই রাজাকারের বাচ্চারা। সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান সাধারণ কোনো প্রেস কনফারেন্স কিংবা ভাষণের মঞ্চ নয়। বর্তমান ভূরাজনীতি এবং দক্ষিণ এশিয়ার কূটনীতিতে একটা বিরাট মূল পরিবর্তনকারী ঘটনা হিসেবে এই প্রেস কনফারেন্স ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। এই প্রেস কনফারেন্স নিয়ে বিগত কয়েকদিন থেকেই নানা ধরনের জল্পনা কল্পনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছিল। বিশেষ করে গত 31 জুলাই ভারতের লোকসভায় পেশ করা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির একটি প্রতিবেদনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম হয়েছিল। ওই প্রতিবেদনে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল ভারতের সুদীর্ঘ কূটনৈতিক নীতির আলোকে কোনো বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বকে তাদের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতা চালানোর অনুমতি দেওয়া হয় না। ভারতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবস্থান সম্পূর্ণভাবে মানবতাবাদী আশ্রয়ের নীতিমালার উপর ভিত্তি করে অনুমোদিত। এই আইনগত এবং কূটনৈতিক প্রটোকলের কারণে গুঞ্জন উঠেছিল শেখ হাসিনা প্রকাশ্যে আর কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না। এই সংবাদের পর রাজাকারের বাচ্চারা বিষয়টিকে এমন ভাবে ব্যাখ্যা করে, ভুলভাল ব্যাখ্যা করে নিজেরা বিজয় উল্লাসে মেতেছিল। সে কি বিজয়, সে কি উচ্ছ্বাস। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই জঙ্গি বলেই দিয়েছিল শেখ হাসিনাকে ভারতে আর ভারত রাখতে চাচ্ছে না, তাকে বের করে দিতে চাচ্ছে, যার কারণে ভারতে বসে সে আর কোনো ধরনের রাজনৈতিক প্রচারণা চালাতে পারবে না। ঠিক তার 3 দিন পর কি হলো? কূটনীতির গভীর চাল এবং আন্তর্জাতিক সম্পর্কের মারপ্যাচ কখনোই সাধারণ চোখের দেখায় ধরা পড়ে না, এবং সেটাই প্রমাণিত হলো মাত্র 3 দিনের ব্যবধানে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খোদ নয়াদিল্লির বুকে স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই হাই প্রোফাইল ইভেন্ট 5 আগস্ট 2026। ঠিক 2 দিন পর ভারতীয় সময় সন্ধ্যা 6টা থেকে 7:30 এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন ডক্টর ওয়ায়েল আওয়াদ, সভাপতি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাব। এই প্রেস কনফারেন্স দিল্লির একাধিক গণমাধ্যম এবং উক্ত ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অফিসিয়ালি সরাসরি সম্প্রচার করা হবে। ঐতিহাসিক এই অনুষ্ঠানে শুধুমাত্র শেখ হাসিনা এককভাবে বক্তব্য রাখবেন না, তার সাথে যুক্ত হবেন দেশ এবং বিদেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক কূটনৈতিক, নিরাপত্তা বিশ্লেষক সহ একাধিক ব্যক্তিবর্গ। উপস্থিত থাকবেন সজীব ওয়াজেদ জয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পুত্র, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। বৈশ্বিক পরিমণ্ডলে তথ্য প্রযুক্তি এবং রাজনৈতিক কৌশলে তার উপস্থিতি সবসময় বিশেষ তাৎপর্যপূর্ণ। মহিবুল হাসান চৌধুরী নোফেল, বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী এবং তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। স্পেশালি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয়, জননন্দিত জননেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নোফেল। এই অনুষ্ঠানের সব থেকে বড় চমক বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার এবং সাবেক সংসদ সদস্য
সাকিব আল হাসান। আন্তর্জাতিক পরিমণ্ডলে সাকিবের আকাশচুম্বী জনপ্রিয়তা এবং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তার উপস্থিতি এই অনুষ্ঠানকে আন্তর্জাতিকভাবে ঠিক কোথায় নিয়ে পৌঁছাবে রাজাকারের বাচ্চাদের কোনো আইডিয়াই নাই। উপস্থিত থাকবেন আমিনুল হক পলাশ, আমাদের প্রিয় পলাশ ভাই, সাবেক ছাত্রলীগ নেতা, সাবেক কূটনৈতিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক। রাজনীতির জটিল সমীকরণগুলো ব্যাখ্যা করতে তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবু উবাইদা আরিন, প্রখ্যাত রাজনৈতিক এবং সন্ত্রাস বিরোধী বিশ্লেষক। মোহাম্মদ আলী সিদ্দিকী, মহাসচিব বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ। শাহ মোহাম্মদ বখতিয়ার, পরিচালক বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএ। এই প্যানেলটির দিকে তাকান, বোঝা যায় না পরিষ্কারভাবে এটা কেবলমাত্র রাজনৈতিক বক্তব্য উপস্থাপনের মঞ্চ নয়, এটা সুপরিকল্পিত বুদ্ধিবৃত্তিক এবং কূটনৈতিক ফোরাম, যেখানে দেশের ভবিষ্যৎ রাজনীতি, মানবাধিকার পরিস্থিতি এবং আইনি লড়াইয়ের রূপরেখা আন্তর্জাতিক সমাজের সামনে তুলে ধরা হবে। দিল্লির এই হাই প্রোফাইল ইভেন্টের ঠিক আগে ঘটে যাওয়া কিছু কূটনৈতিক তৎপরতা পুরো পরিস্থিতিকে আরো বেশি রোমাঞ্চকর করে তুলেছে। কি সেগুলা? সম্প্রতি মার্কিন কূটনৈতিক সার্জিও গোর উনার বাংলাদেশ সফর এবং পাশাপাশি দীনেশ ত্রিবেদী উনার সাথে বৈঠক এবং হঠাৎ করে দিল্লি চলে যাওয়া। গতরাতে তিনি দিল্লি পৌঁছেছেন, তারই ঠিক কয়েক ঘন্টা পর দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স। ব্যাপারগুলো কেমন ধোঁয়াশা লাগতেছে না? তার উপর আবার কূটনৈতিকদের ঘন ঘন উচ্চ পর্যায়ের যাতায়াত, বৈঠক, এগুলা বাংলাদেশ এবং ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, পাশাপাশি দক্ষিণ এশিয়ার সামগ্রিক স্থিতিশীলতা সম্পর্কিত বড় ধরনের কোনো সমঝোতা কিংবা রূপরেখা তৈরি হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো ঘটনায় হঠাৎ করে ঘটে না, প্রত্যেকটা পদক্ষেপের পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা কাজ করে। সার্জিও গোরের ঢাকা সফর এবং পরবর্তীতে ভারতের নীতি নির্ধারক মহলের সাথে যোগাযোগ প্রমাণ করে বাংলাদেশের বর্তমান সংকটের স্থায়ী সমাধান কিংবা বিকল্প রাজনৈতিক বন্দোবস্তের কাজ পর্দার আড়ালে অনেক দূর এগিয়ে গেছে। গত 2 বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট সরল রেখায় চলে নাই। আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমল পেরিয়ে রাজনৈতিক ময়দানে বিএনপি এবং অন্যান্য দলগুলা যেভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, তাতে করে আওয়ামী লীগের উপর প্রশাসনিক এবং আইনি বাধা, পাশাপাশি মব সন্ত্রাসের যে নির্মম সময় চলছে, এরপর আবার আদালতের কার্যক্রম চলমান থাকায় সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে। দেশের ভেতরের নেতাকর্মীদের উপর আইনি প্রক্রিয়া, মামলা, নানামুখী দমনপীড়নের চিত্র প্রতিদিনের সংবাদ মাধ্যমের শিরোনামে আসছে না? এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা, সমর্থকরা এক মুহূর্তের জন্য নেত্রীর উপর থেকে নিজেদের আস্থা হারায়নি। কোনো নেতাকর্মী আস্থা হারায়নি। বিগত 2 বছর তারা কাটিয়েছে চরম উৎকণ্ঠা এবং অদম্য প্রত্যাশার মধ্য দিয়ে। সোশ্যাল মিডিয়া কিংবা গোপন আড্ডায় একটাই আলোচনার বিষয় ছিল, কবে ফিরবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, কবে আবার নতুন করে ঘুরে দাঁড়াবে সোনার বাংলাদেশ। ঠিক সেই সময় 5 আগস্টের এই ঘোষণা নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার সৃষ্টি করেছে। 5 আগস্টের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র এবং বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ভার্চুয়াল এবং সরাসরি সম্মেলনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন। প্রথমত, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থাৎ দেশের ভেতরে চলা আইনি প্রক্রিয়া, মানবাধিকার লঙ্ঘন এবং বিএনপি জামায়াতের দমনপীড়ন নিয়ে আন্তর্জাতিক সমাজের সামনে নিজের বক্তব্য তুলে ধরবেন। দ্বিতীয়ত, আওয়ামী লীগ কিভাবে আগামী দিনে ঘুরে দাঁড়াবে এবং বর্তমান সংকট উত্তরণে তাদের কৌশল কি হবে তার সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে পারেন। তৃতীয়ত, নেতাকর্মীদের সব থেকে কাঙ্ক্ষিত প্রশ্ন, কবে এবং ঠিক কোন প্রক্রিয়ায় তিনি কিংবা দলের শীর্ষ নেতৃত্ব দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সে বিষয়ে একটি সম্ভাব্য রোডম্যাপ তিনি প্রকাশ করতে পারেন। চতুর্থত, বর্তমান সরকারের আমলে দেশের অর্থনৈতিক অবস্থা, গণতন্ত্রের অবক্ষয় এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী কার্যক্রমগুলোর চিত্র বিশ্ববাসীর সামনে উন্মোচন করা হবে। মাথায় রাখবেন, প্রত্যেকটা বৃহৎ রাজনৈতিক পরিবর্তনের সময় সমাজের একটি অংশ অন্ধ উল্লাসে মত্ত হয়। দেশের বর্তমান পরিস্থিতিতে যারা নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আওয়ামী লীগের পতনকে চিরস্থায়ী ধরে নিয়েছিল, তারা গত 2 বছর ধরে একই ধরনের কৃত্রিম স্বস্তিতে ছিল। কিন্তু 5 আগস্টের এই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই সেই তথাকথিত স্বস্তির জায়গায় ফাটল ধরতে শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপের আড্ডা, সব জায়গায় এখন একটাই আলোচনা, শেখ হাসিনা যদি সত্যি লাইভে এসে দেশের রাজনীতি নিয়ে চূড়ান্ত ঘোষণা দেন, অর্থাৎ দেশে ফেরার ঘোষণা দেন, তবে বিশ্বাস করেন মাঠের সমীকরণ মুহূর্তের মধ্যে পাল্টে যাবে। দীর্ঘদিন ধরে কোণঠাসা থাকা কোটি কোটি সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীরা যখন একাট্টা হবে, তখন বর্তমান বিএনপির প্রশাসনের পক্ষে সেই রাজনৈতিক সুনামি সামলানোর সক্ষমতা নাই। বিশেষ করে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো মুখগুলো যখন নেত্রীর সাথে এক মঞ্চে দাঁড়িয়ে তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে কথা বলবে, তরুণ প্রজন্মকে আহ্বান জানাবে দেশ রক্ষার আহ্বান, তখন সেই সবের মনস্তাত্ত্বিক প্রভাব কতটা সুদূর প্রসারী হবে এইটা রাজাকারের বাচ্চাদের আইডিয়াতেও নাই। দেশের তরুণ সমাজ যারা পরিবর্তনের আশায় নানা ধরনের স্লোগান দিলেও বর্তমান সরকারের সীমাহীন ব্যর্থতা এবং অর্থনৈতিক টান পূরণে হতাশ হয়ে পড়েছে, তারা এই নতুন নেতৃত্বের প্রতি আকৃষ্ট হতে বাধ্য এবং হবে। একটা বিষয় মাথায় রাখা উচিত, রাজনীতি সবসময় সরল রৈখিকভাবে চলে না। ইতিহাসের পাতায় বহুবার প্রমাণিত হয়েছে, যাকে মৃত কিংবা শেষ বলে ধরে নেওয়া হয় তিনি সবচেয়ে শক্তিশালীভাবে ফিরে আসেন। আগামী 5 আগস্ট 2026 সন্ধ্যা 6টা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে। নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়াম, সেই
মঞ্চ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ কেবলমাত্র ঢাকার ক্ষমতার করিডোরেই কম্পন তুলবে না, সেটা সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। যারা এতদিন ভেবেছিল আওয়ামী লীগকে চিরতরে মুছে ফেলা সম্ভব, তাদের সেই স্বপ্নভঙ্গের সময় দ্রুত ঘনিয়ে আসছে। দীর্ঘ 2 বছরের দীর্ঘশ্বাস, অপমান, আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই প্রকাশ্য উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে খেলা শুরু হয়েছে। আসল টার্ন এখনো অনেক বাকি। সমস্ত জল্পনা, কল্পনা, আশঙ্কা এবং প্রতীক্ষার প্রহর পেরিয়ে 5 আগস্টের সেই সোনালী সন্ধ্যার দিকে তাকিয়ে আছে দেশের কোটি কোটি সাধারণ মানুষের চোখ। নেত্রী ফিরছেন, আবারও বলছি, বঙ্গবন্ধু কন্যা ফিরছেন, পারলে ঠেকাও, কোনো হুমকি ধামকি না। রিয়েলিটি মাইনা নাও জনাব তারেক রহমান। এইবার কার্যকর দাবি করে গেছেন উত্থাপন, অন্তর্বর্তীমূলক রাজনীতি। এরপরই শেখ হাসিনা বাংলাদেশে আসলে দেখবেন দাবি আসবে নির্বাচন, নিশ্চিত থাকতে পারেন। আরেকটি নির্বাচন সেটা 2027 সালে দিতে হবে। আমি আরেকটু ব্যাখ্যা চাই আপনার কাছ থেকে। 27-এর মধ্যে নির্বাচন দিতে হবে, মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্র এটি চাইছে। কেন চাইছে? মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে কথিত বাণিজ্য চুক্তি, সেই চুক্তির জায়গা থেকে তো আমরা সবাই বলছি যে আমরা দাস অনুদাসে পরিণত হয়েছি। যুক্তরাষ্ট্র যা চাইবে আমাদেরকে তাই করতে হচ্ছে বা করতে হবে। বোয়িং কেনা থেকে শুরু করে আরো অনেক কিছু এর মধ্যে হয়েছে। তাহলে কেন যুক্তরাষ্ট্র এখন বিএনপি সরকারকে চাইছে না, অথবা তারা মধ্যবর্তী একটা নির্বাচনের দাবি করতে পারে? যুক্তরাষ্ট্র আমাদের কাছে বিক্রি করবে, তাহলে বিক্রি করলে আমাদের তো টাকা থাকতে হবে কেনার মতো। আমরা তো বিদেশি কোনো ঋণ পাবো না, এশিয়া উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক কেউ টাকা দিবে না। চায়নার যে কোম্পানিটা টাকা দিতে চেয়েছিল মংলা বন্দরের পাশে স্পেশাল মিলিটারি কমপ্লেক্সের জন্য $265 মিলিয়ন নাকি $507 মিলিয়ন, তো সেই কোম্পানিতে তো আমেরিকার ব্ল্যাক লিস্টেড। আপনি চায়না থেকে টাকা নিতে পারবেন না। টাকা আপনাকে বিদেশি ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিতে হবে, আইডিবি থেকে নিতে হবে। আমেরিকা বুঝে গেছে যে ওই সংস্থাগুলো বিএনপিকে টাকা দিবে না, বিকজ পলিটিক্যাল স্টেবিলিটি নাই, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নাই, পলিটিক্যাল স্টেবিলিটি ছাড়া কেউ টাকা দিবে না। আর আপনি যে একটা আমি দামি সংসদ বানিয়ে রাখছেন জামাতকে দিয়ে ইত্যাদি, এটা যে আসলে কৃত্রিম। জামাতকে তো বিশ্বাস করতেছে না আন্তর্জাতিক অর্থ ঋণ দানকারী প্রতিষ্ঠানগুলো বিএনপিকে ওরা। তাহলে যারা ঋণ নিয়েছে 17 বছর 15 বছর বছরের পর বছর, সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে। হাজার হাজার কারখানা বন্ধ হয়ে গেছে, একটা কারখানা খুলছে না। বাংলাদেশের বস্ত্র খাতের যে রপ্তানি কমে যাচ্ছে, প্রতিদিন কমে যাচ্ছে। তো আমেরিকা তো শঙ্কিত, কারণ ওরা তো বিক্রি করবেন। আপনি টাকা দিয়ে কিনতে হবে, টাকাই আপনার না থাকলে আমেরিকা কি বিক্রি করবে? আপনাকে তো ফ্রিতে কিছু দিবে না। এই জন্য আমেরিকা চাচ্ছে এমন একটা অ্যাটমসফিয়ার বাংলাদেশে, যে অ্যাটমসফিয়ারকে আন্তর্জাতিক বিশ্ব আস্থায় নিবে, ওয়ার্ল্ড ব্যাংক আস্থায় নিবে, এডিবি আস্থায় নিবে, টাকা দিবে, বিদেশি বিনিয়োগ আসবে, আমেরিকা ব্যবসা করবে। ব্যবসা করতে তো আমাকে কেউ ফ্রি অফ কস্ট দিবে না। বিএনপি সরকার টাকা পাচ্ছে না, এটা আমেরিকা শিওর হয়ে গেছে। 5.5 মাস 6 মাস হয়ে গেছে, কোনো টাকা পায়নি। ইউনুস তো পায়ই নাই, ভবিষ্যতেও পাবে না। আমেরিকা এই জন্য অস্থির হয়ে গেছে যে ব্যবসা করার যে একটা তাদের আকাঙ্ক্ষা, বিক্রি করার, কি বিক্রি করবে, কার কাছে বিক্রি করবে? টাকা তো নাই। এটাই হলো মূল কারণ। কিন্তু পাল্টা বক্তব্য তো শোনা যায়। আপনি যে কথাগুলো বলছেন তার পাল্টা বক্তব্য তো অনেক আগে থেকেই আছে, যে নতুন কিছু নয়, যে মার্কিন ডিপ স্টেট আবার জামাতকে ক্ষমতা আনতে চায়, এবং মার্কিন এক সাবেক ডিপ্লোম্যাট তার একটি অডিও বের হলো, তারা এই নির্বাচনে জামাতকে চেয়েছিল। এইগুলো তাহলে কোন ধরনের ডিজাইন? আসলে কে কোন দিকে হাঁটছে? মার্কিন এম্বাসির যে অডিও বার্তাটা লিক হলো, এটা মার্কিন এম্বাসি ইচ্ছা করে লিক করে দিয়েছে। কারণ আপনি তো আমেরিকান এম্বাসিতে গেছেন, ওখানে তো কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যায় না। তো ওটা তো ওরাই লিক করেছে। ওয়াশিংটন পোস্ট ওই রিপোর্টটা চেপেছে, মানে একটা অসমর্থিত সূত্র থেকে একটা অডিও কথা একজন লোকের, সে কে সে পরিচয় নাই, ওয়াশিংটন পাবলিশ করে দিয়েছে। কেন? জামাতকে কনফিডেন্স দেওয়ার জন্য, যে তোমরাই ক্ষমতায় আসো, নির্বাচনে অংশ নাও। কারণ এটা আমেরিকা জানতো যে জামাত যদি সক্রিয় না হয় নির্বাচনটা ইউনুস দিবে না। আমেরিকা তো চাইছিল যে ইউনুসকে তো পরিচিত বাইডেন প্রশাসন, তো এখন এখান থেকে বের হয়ে আসার জন্য একটা নির্বাচন এবং বিএনপিকে ক্ষমতায় আনা। আমেরিকা জানতো বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু জামাতকে একটি ভুল স্বপ্ন দেখানো হয়েছে। কি স্বপ্ন? যে নির্বাচনে তোমরা জিতবা, যেমনি ভাবে ইউনুসকে আর একটা স্বপ্ন দেখানো হয়েছে। আমি বুঝতে পারছি, কিন্তু ডিপ স্টেটের তো একটা খেলা রয়েছে, এবং যে খেলার মাধ্যমে একটা প্রাথমিক পর্বে আমরা দেখলাম যে আওয়ামী সরকারের পতন। যদি খেলা নাই থাকে তাহলে তো পতনটা এইভাবে হতো না। তাহলে তারা কি চায় আসলে? আওয়ামী লীগ সরকারের পতন তো ডিপ স্টেট ঘটিয়েছে। তখন একটা এজেন্ডা ছিল, একটা এক্সপেকটেশন ছিল, কিন্তু সেই এক্সপেকটেশনটা 18 মাসে ইউনুস পূরণ করতে পারে নাই, ফেল করেছে। ইকোনমি কলাপস করে গেছে, দেশে মবক্রেসি আমেরিকা পছন্দ করে না। আর এখন যে বিএনপি সরকার আমলে যেটা সবথেকে খারাপ জিনিস হচ্ছে, এই সরকারের আমলে ক্লেপ্টোক্রেসি মানে রাষ্ট্রীয় মদতে দুর্নীতি, এটা আমেরিকা ভীষণ ঘৃণা করে। তো জামাতকে বলা হয়েছে মিথ্যা একটা আশ্বাস, তুমি ক্ষমতায় যাচ্ছ, একটা টেপ লিক করে দিল, ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করলো, জামাত খুশি হয়ে গেল, ওরা ক্ষমতায় যাচ্ছে। জামাত তো নিশ্চিত ছিল। ইউনুসকে আর একটা স্বপ্ন দেখানো হয়েছে, বিপ্লবী সরকার হবে, রেফারেন্ডাম দাও। ইউনুস যে নির্বাচনের দিনে, আপনি যদি মনে থাকে, যেভাবে উচ্ছ্বাস দেখাচ্ছিল 2 হাত তুলে, ভিতরের সব শেষ, নতুন শুরু। ইউনুস তো জানতো যে
এই গণভোট এখন মঞ্জুর হবে, অ্যাকসেপ্ট হবে, বলে বিপ্লবী সরকার হবে, বলে সেই বিপ্লবী সরকারের প্রধান ইউনূস কি বিএনপি নির্বাচনে জিতবে বা বিজয়ী হবে, সরকার গঠন করবে, এটার জন্য কি ইউনূস উচ্ছ্বসিত হবে? কখনোই না। ইউনূস তো নিশ্চিত ছিল যে জামাত ক্ষমতায় আসবে, এবং জামাত ক্ষমতায় আসলে ওই রেফারেন্ডাম বা গণভোটকে বাস্তবায়ন করে বিপ্লবী সরকার হবে। এইটার জন্য ইউনূস 2 হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করছিল। এত উচ্ছ্বাস ইউনূস নোবেল পুরস্কার পাওয়ার পরেও প্রকাশ করেনি। কিন্তু আমেরিকা ওইখানেই খেলে দিয়েছে, আমেরিকা ওইখানেই খেলে দিতে যে বিএনপি কে ক্ষমতা নিয়ে আসছে যখন, তখন তো জামাত হতাশ, আর ইউনূস তো শেষ। বিশেষ করে যখন সংসদে বলা হলো রেফারেন্ডাম হবে না, এমনকি যে দুটো শপথ নেওয়ার অপশন সংসদ সদস্য হিসেবে আরেকটা কি যেন সংস্কার কি যখন বিএনপি নিল না, তখন তো ইউনূস বুঝে গেছে সব শেষ, তার আশার প্রদীপ নিভে গেছে। আর ইউনূসের তো আমেরিকা থেকে এখন কিছু করার নাই, সরকার তো তার বিরুদ্ধে সরকার আমেরিকাতে। এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হবে 2027 সালে, আর কি নির্বাচন হবে, এটা বিএনপি চাক কি না চাক। আমি শুধু এইটাই বললাম যে হুমায়ুন কবির সাহেবের বক্তব্যটাকে আপনি তো অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে ধরতে পারেন। উনি তো বলেছেন যে সার্জিও গোর আসছিলেন অনুসন্ধান করতে, ওইখানেই তো সবকিছু প্রকাশিত হয়ে গেছে। আমরা শেষ করবো, তবে আলোচনাটা যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গা থেকে প্রশ্ন করে, তাহলে এই যে সারা দেশে যে বোমা আতঙ্ক এবং পুলিশের রেড সিগন্যাল, এটার সাথে সার্জিও গোরের কোনো সম্পর্ক রয়েছে? এই বোমাগুলা আগে প্রথম দিকে হয়তো ঘটানো হয়েছে সার্জিও গোরের সিম্পিথি পাওয়ার জন্য, আমার মনে হয়, যেটা আওয়ামী লীগও করেছে, যে জঙ্গি টুঙ্গি হচ্ছে, মানে একটু যদি ভালো সম্পর্ক হতো, ডিনারটা খেত, ভালোবাসা থাকতো, তাহলে বলতো যে এগুলো দমন করবো। কিন্তু যখন দেখছে সব উল্টায় গেছে, একদম কোনো কিছুই ঠিক নাই, 5-7 দানটা উল্টে গেছে, তখন বলতে যে এখন এসে যে ওই বমে সিসি ক্যামেরা বন্ধ ছিল এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এখন হলো তারা দিক ভ্রান্ত। কারণ সার্জিও গোর এমন কিছু কথা বলে গেছে বিএনপিকে, এমন কিছু কথা যে বিএনপির নেতারা যে এখনো আইসিইউতে ভর্তি হয়ে যান নাই হার্টের সমস্যা নিয়ে, এটাতে আমি যথেষ্ট অবাক হচ্ছি। তবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে। এবার নির্বাচন তো 27 সালে শেখ হাসিনাকে পাঠাবে ওরা, এবং অন্তর্বর্তীমূলক নির্বাচনের পরিস্থিতি হবে। আমি কালকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছি শেখ হাসিনা কিভাবে আসবেন। আপনাকে আজকে আরেকটা তথ্য দিচ্ছি মানচিত্রের সম্মানিত দর্শকদের জন্য, এটা অন রেকর্ড থাকুক। শেখ হাসিনা যেদিন আসবেন ওনাকে সিলেক্ট করবেন একাধিক পশ্চিমা কূটনীতিক, সেখানে সার্জিও গোরও থাকবেন, সেখানে সার্জিও গোরও থাকবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সার্জিও গোর, যিনি দক্ষিণ এশিয়া বিষয়ক দায়িত্বপ্রাপ্ত, একই সঙ্গে ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত, তিনি বাংলাদেশ সফর করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো তারেক রহমানের সঙ্গে বৈঠকের পূর্বে তিনি ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। এটা সচরাচর হয় না। এই বৈঠকের পরপরই দীনেশ ত্রিবেদী ভারতে ফিরে গেছেন। ভারতের একাধিক সিনিয়র সাংবাদিকরা বলছেন দীনেশ ত্রিবেদী ফিরে যাওয়ার পরে তিনি ভারতে থাকা বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি এবং ভারতের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। একাধিক ভারতের সিনিয়র সাংবাদিক বলেছেন ভারত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ভারতে থাকা বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন। সার্জিও গোরও ফিরে গেছেন ভারতে, তিনিও নাকি বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি ভারতে রয়েছেন, তার সঙ্গে বৈঠক করেছেন, ভারত সরকারের সঙ্গে কথা বলেছেন এবং তার নিজের দেশের সঙ্গেও কথা বলেছেন। ত্রিমুখী সংযোগের এই সংবাদ ভারতের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সিনিয়র সাংবাদিকরা বিভিন্ন মিডিয়ায় বলেছেন। বিদেশে থাকা বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক তিনি নিশ্চিত করে বলেছেন রাজনীতির টার্নিং পয়েন্টে চলে গেছে বাংলাদেশ, স্ট্যান্ড চেঞ্জ করেছে আমেরিকা এবং আরো অনেকে। সবকিছু মিলে মনে হচ্ছে একটা কিছু হতে চলেছে।